নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভদৃষ্টি, কলমে দেবিকা সাহা। তুমি আমাকে ভুল বুঝছো শুভ। ভুল বোঝার কিচ্ছু নেই। তুমি অ্যাকচুয়ালি খুব ভীতু একটা মেয়ে, যে নিজের কোনো ইচ্ছের মূল্য দিতে জানে না। সব সময় কে কী বললো, কে তোমার কোন ব্যাপারটা ভালো চোখে দেখলো, কে খারাপ ভাবলো, তুমি এই নিয়েই থাকো। সবাইকে খুশি করতে গিয়ে দেখো কখনো যেন নিজের খুশিটাই দূরে না চলে যায়। হয়তো এতটাই দূরে চলে গেলে তুমি আর তাকে কখনো ছুতেই পেলে না। কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেল শুভ। দৃষ্টি হতাশভাবে বিছানার উপর বসে পড়ল। আমি তো শুধু সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চেয়েছি, এর মধ্যে ভুল কোথায় আছে ভগবান? চোখের কোণটা অজান্তেই ভিজে উঠল, হয়তো কিছু অভিমানে, কিছু অভিযোগে। এরপর বেশ কিছু সময় শুভর সঙ্গে কথা হয়নি দৃষ্টি চুপচাপ নিজের ঘরেই বসেছিল। আহেলিরা ফিরে এসে দৃষ্টিকে ফোন করায় ও দরজা খুলল। কী গো বৌমণি, কতক্ষণ ধরে ডাকছি বলো তো? দাদাভাইও ফোন তুলছে না, আর তোমার চোখে মুখের এই হাল কেন? কি হয়েছে তোমার? না না, কিছু হয়নি, তোমরা বসো। দৃষ্টি না বলে ওর যে কিছু একটা হয়েছে সেটা বেশ বুঝতে পারছে আহেলি। তবে এতদিনে দৃষ্টিকে এটুকু বুঝেছে, ও যদি নিজে থেকে কিছু হয়েছে বলতে না চায়, তাহলে হাজার চেষ্টাতে ওর মুখ থেকে কথা বের করা যাবে না। তাই সেই চেষ্টাটা ছেড়ে দিয়ে সম্পূর্ণ অন্যরকম একটা কথা বলে উঠল আহেলি। ওসব বাদ দাও, এবার বলো তো কেমন ঘুরলে দুজন মিলে? বাড়িতে অন্য কিছু বলে অন্য জায়গায় আসা, উফ, বেশ থ্রিলিং হানিমুন। কিন্তু বলো বলো, কেমন এনজয় করলে? আহেলির কথাগুলোতে একটু লজ্জাই পেল দৃষ্টি। শুভ যে কতটা আশা নিয়ে দৃষ্টিকে সারপ্রাইজ দিতে চেয়েছিল সেটা বোঝে দৃষ্টি। তবে ও হয়তো অজান্তেই শুভর সমস্ত আনন্দটাকে নিজের হাতে নষ্ট করেছে। কথাটা ভাবতে আবারও মনটা কেমন করে উঠল যেন। ওই তো দাদাভাই চলে এসেছে। তৎক্ষণাৎ ব্যালকনির দিকে দরজায় তাকিয়ে দেখলো শুভ ঘরে ঢুকছে। এই দাদাভাই, তুই এরকম রেডি হয়ে কোথায় যাবি এখন? আমরা বাড়ি ফিরবো আজকে। আসলে দৃষ্টি কলেজে কাল ইমিডিয়েটলি ডেকেছে, তাই আজকে আমাকে যেতেই হবে। তোরা আজকের দিনটা থেকে যা নিজেদের মতো, কাল একটু ঘুরে তারপর না হয় ফিরিস। আর দৃষ্টি, তুমি এখনও রেডি হওনি? বললাম না তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কী গো বৌমণি, তোমরা আজকে ফিরে যাচ্ছ? এই দাদা ভাই, কিন্তু বাড়িতে আর কি, কিছু সমস্যা নেই, ম্যানেজ করে নেব। আর তোর বৌমণি তার শাশুড়িকে মিথ্যে বলে আর থাকতে পারছে না। আসলে বেশ বুঝতে পারছি এই দুজনের মধ্যে কিছু তো একটা হয়েছে, কিন্তু ওদের সমস্যা থাকায় হয়তো ঠিক না, তাই নীলাভর ফোনের অজুহাতে বেরিয়ে এলো ওদের ঘর থেকে। শুভ, প্লিজ আমার কথাটা শোনো। তুমি ভুল ভাবছো আমায়। রাগের মাথায় এরকম কিছু করো না। আমার বোঝার মতো কিছু নেই তো। আর আমি তো সবসময় ভুল বুঝি, ভুলই করি, এগুলোর মধ্যে নতুন কিছু নেই। শুভকে এখন আর কোনো কথাই শোনানো যাবে না। মনে মনে কষ্ট পেলেও শুভর সামনে আর কিচ্ছু বলল না মেয়েটা। চুপচাপ রেডি হতে গেল ফেরার জন্য। এত রাতে ছেলে বৌমাকে বাড়ি ফিরতে দেখে জয়শ্রী একটু অবাকই হয়েছে। ঘুম ঘুম চোখে রাত 11:30টার দিকে দরজা খুলে যখন দেখলো শুভ দৃষ্টি দাঁড়িয়ে, তখন আচমকা ওদের দেখে চোখের ঘুমটা কেটেই গেল জয়শ্রী। তোরা এখন ফিরবি বলিসনি তো? হ্যাঁ, একটু তাড়াতাড়িই চলে আসতে হলো। দৃষ্টি, হ্যাঁ মা, আসলে আমার কলেজে একটা কাজ পড়ে গেল হঠাৎ। শুভর কিছু বলার আগেই দৃষ্টি বলে উঠল, শুভ হয়তো এক্ষুনি মিথ্যে বলে যাওয়ার কথাটা বলে দিত, আর ওকে সেই সুযোগটা না দিয়ে নিজেই বলে উঠল। জয়শ্রী দেবীর ওদের কথাতে কেমন একটা লাগলেও খুব বেশি কথা বাড়ালো না। অনেক রাত হয়েছে, আর তেমন কিছু সমস্যা হলে ওরা নিজেরাই হয়তো বলতো। সব মন খারাপের কারণ কি খুব মজবুত হয়, নাকি আগে থেকে খারাপ লাগাটার কারণ বোঝা যায়? তবে মনের অনুভূতিগুলো যেমন জোরালো, এই অনুভূতি জুড়ে থাকার সুতোটাও বড্ড পলকা। কখনো এতটুকু হাওয়াতেই আলাদা হয়ে যেতে পারে একে অপরের থেকে। সকাল হতে না হতেই শুভ আজকে রেডি হয়ে নিয়েছে, হসপিটালে যাবে। আজকে বেশ কয়েকটা ওটি আছে। ও নিজেই কাল রাতে ফোন করে ওর ফেরার কথা জানিয়েছেন। হসপিটালে যতটা সম্ভব নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখা যায়। কিছুই ভালো লাগছে না এদিকে। তোমার কফি। আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা ঠিক করছিল শুভ। দৃষ্টির গলার আওয়াজ পেতেই ওদিকে তাকালো। দরকার নেই, আমি ক্যান্টিনে খেয়ে নেব।
কথাটা বলেই দৃষ্টিকে ঘরে একা ফেলে ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল ছেলেটা। ওদিকে শুভর এই নিশ্চুপ থাকা, এভাবে ওকে অ্যাভয়েড করা, এগুলো যেন দৃষ্টিকে ভিতর ভিতর পুড়িয়ে দিচ্ছে। চুপচাপ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল মেয়েটা। আজ কলেজে তেমন ক্লাস না থাকলেও কাল যেহেতু ফিরে এসে বলছে কলেজের জন্যই তারা আসা, তাই ইচ্ছে না থাকলেও কলেজ গেল দৃষ্টি। সে কখন সকালবেলায় শুভ বেরিয়ে গেছে, কিছু না খেয়েই বেরিয়ে গেল। তারপর বেশ কয়েকবার ফোন করলেও ফোনটা ধরেনি। একসময় শুভর এই ব্যবহারের জন্য রেগে গিয়ে মনে হয়েছিল আর ফোনই করব না। তবে অনেকটা সময় কেটে যাওয়ার পরও যখন ফোন মেসেজ কিছুই পেল না শুভর তরফ থেকে, তখন চিন্তাটা এবার সত্যি হচ্ছে। তুমি আমার ফোনটা কেন ধরছো না শুভ? আমার যে চিন্তা হচ্ছে সেটা কি তুমি বুঝতে পারছো না? না না, আমি এক্ষুনি তোমার কাছে যাবো, এভাবে তুমি আমার সঙ্গে কথা না বলে থাকতে পারবে না। শুভর হসপিটালে আগে কখনো যায়নি দৃষ্টি, শুধু নামটা শুনেছে। অ্যাড্রেসটা মোটামুটি জানে, তাই পৌঁছতে খুব একটা অসুবিধা হলো না। রিসেপশনে এসে ডক্টর শুভঙ্কর দে নামটা বলতে রিসেপশনে থাকা মেয়েটা একবার দৃষ্টির পরিচয় জিজ্ঞেস করলো। যখন জানতে পারলো দৃষ্টি শুভঙ্করের ওয়াইফ, তখন নির্দ্বিধায় ডক্টর শুভঙ্করের রুমটা দেখিয়ে দিল দৃষ্টিকে। দরজাটা হালকা ভেজানো থাকায় দৃষ্টি নক না করেই ভিতরে ঢুকলো। তবে এই মুহূর্তে এমন কিছু দেখবে সেটা হয়তো দৃষ্টির কল্পনার বাইরে ছিল। চন্দ্রিমা শুভর চেয়ারের উল্টো দিকে একটা চেয়ারে বসে আছে। টেবিলের ওপর বেশ কিছু খাবার রাখা আছে। দেখেই মনে হচ্ছে শহরে কোনো নামকরা রেস্টুরেন্ট থেকে খাবারগুলো অর্ডার করা হয়েছে। একটা ফাইলের দিকে তাকিয়ে থাকা শুভ হয়তো এই মুহূর্তে খেয়াল করেনি ওরা দুজন ছাড়া কেউ একজন বাইরে থেকে ওদেরকে দেখছে। ওদিকে চন্দ্রিমা বেশ দক্ষ হাতে একটা চামচ দিয়ে প্লেটের ওপর খাবার বেড়ে দিচ্ছে। পুরো ব্যাপারটাতেই দৃষ্টির নিজেকে হঠাৎ করে কেমন অযাচিত অতিথি বলে মনে হলো। কিছুক্ষণ শুভর ঘরের সামনে দাঁড়িয়ে থাকলেও পর মুহূর্তে নিজের অবস্থা খেয়াল হতেই তাড়াতাড়ি বেরিয়ে এলো ওই জায়গাটা থেকে। এই অবস্থায় মনে হচ্ছে হসপিটাল থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে পারলে বাঁচে। কিছু কিছু দৃশ্য বা ঘটনা আমাদের জন্য এতটাই অনাকাঙ্ক্ষিত হয় যে আমরা সেগুলো মনেই করতে চাই না। দৃষ্টির অবস্থাটাও আজকে সেরকম। বেড়ানোর সময় রিসেপশনিস্ট মেয়েটা হয়তো কিছু একটা বলছিল, কিন্তু দৃষ্টি এই সময় শোনার মতো অবস্থায় নেই, তাই যতটা সম্ভব নিজেকে আড়াল করে ছুটে পালালো। হসপিটালের সামনে এসে জোরে জোরে হাঁপাতে শুরু করলো দৃষ্টি। মনে হচ্ছে হঠাৎ করে চোখের সামনে নিজের মানুষটাকে, নিজের গোছানো সংসারকে কেউ এলোমেলো করে দিয়ে গেল। তাড়াতাড়ি একটা অটো আসতেই উঠে পড়ল, যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছতে হবে। দুপুর প্রায় 3টে। পরপর উঠি থাকা একটু ফুসরত পায়নি শুভ, শরীরটাও আর দিচ্ছে না যেন। বাড়ি গিয়ে রেস্টের দরকার, ব্যাগটা গুছিয়ে নিজের কেবিন থেকে বেরিয়ে এলো শুভ। এমনিতেই নিজের হসপিটালে সবার সঙ্গে বেশ ভালোই সম্পর্ক শুভর। ও বেরিয়ে আসতেই রিসেপশনিস্ট মেয়েটা গুড আফটারনুন উইশের সঙ্গে সঙ্গে আরও কিছু জিজ্ঞাসা করলো। স্যার, ম্যাডাম আসলেন আর চলে গেলেন? আর একটু থাকতে পারতেন, তাহলে আপনার সঙ্গেই বেরোতে পারতাম। এতক্ষণ খুব মন দিয়ে উত্তরগুলো না দিলেও হঠাৎ এই কথাটা শুনে একবার ফিরে তাকালো রিসেপশনের দিকে। ম্যাডাম মানে কে এসেছিল? কেন স্যার, এই কিছুক্ষণ আগে এলেন তো একজন ভদ্র মহিলা, নাম বললেন দৃষ্টি দীপাদে, আপনার ওয়াইফ। দৃষ্টি এসেছিল এখানে? কিন্তু কখন? কথাটা মনে আসতে আবার একবার জিজ্ঞেস করলো। কখন এসেছিলেন উনি? এই তো স্যার কিছুক্ষণ আগে, আবার যাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়েও এলাম। আমি ডাকলাম কিন্তু সাড়া দিল না। আপনার সঙ্গে দেখা হয়নি স্যার? না, হয়তো আমার রুমটা চিনতে পারিনি। এনিওয়ে আমি আসছি। শুভ ইচ্ছে করে এই রুম না চেনার কথাটা বলল। যদি এরা আন্দাজ করে রুমে গিয়ে ডক্টর শুভঙ্করের সঙ্গে তার ওয়াইফের কথা হয়নি, তাহলে এটাও একটা গসিপের পর্যায়ে পৌঁছে যাবে, তাই এই ব্যাপারে অ্যাভয়েড করাটাই বেটার। গাড়িটা পার্কিং লট থেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল শুভ। দু একবার দৃষ্টির ফোনে কল করেছিল ইতিমধ্যে, কিন্তু দৃষ্টির কল রিসিভ না করায় স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে ও এখানে এসেছিল। কিন্তু কখন এলো? যখন চন্দ্রিমা ছিল তখন আসেনি তো? ও গড, প্লিজ ডোন্ট দিস থিং। দৃষ্টি আবার একটা ভুল ধারণা পুষে রাখবে নিজের মনে। টেনশনে নিজের মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। শুভ যখন বাড়িতে পৌঁছালো তখন বিকেল প্রায় 5টা। গাড়িতে গ্যারেজটা রেখে ঘরে এসে দেখলো বসার ঘর পুরো ফাঁকা। রান্নাঘরটা এখান থেকেই দেখা যায়। দৃষ্টি রান্নাঘরে থাকতে পারে এটা ভেবেই একবার রান্নাঘরের দিকে উকি দিল শুভ, কিন্তু দৃষ্টি এখানে নেই।
প্রত্যেক দিন তো এই সময় রান্নাঘরেই থাকে, তাহলে আজ কি হলো? সবিতা মাসি রান্নাঘরে দাঁড়িয়ে সন্ধ্যের টিফিনের আয়োজন করছিল। শুভকে দেখে ওর জন্য কফি বানানোর কথা জিজ্ঞেস করলো। দৃষ্টি ফেরেনি এখনো? না, মানে ও তো এই সময় রান্নাঘরেই থাকে, তাই জিজ্ঞেস করছি। বৌমণি তো বেশ কিছুক্ষণ আগেই ফিরেছে, তবে এসে দুপুরের খাবারটা খেলো না, বলল নাকি শরীরটা ভালো লাগছে না। ও আচ্ছা, বলে শুভ আর দেরি না করে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। সবিতা বেশ বুঝতে পারছে যে দুজনের মধ্যে কিছু তো হয়েছে, নয়তো বৌমণি খায়নি শুনেও শুভ দাদাবাবু এত চুপচাপ থাকতো না। ঘরে ঢুকে লাইটটা অন করতে খেয়াল হলো দৃষ্টি ঘরে নেই, তার মানে নিশ্চয়ই স্টাডি রুমে আছে। স্টাডি রুমে ঢুকেও যখন দৃষ্টিকে দেখতে পেল না, তখন এবার সত্যি চিন্তা হচ্ছে, কোথায় গেল মেয়েটা। ছাদের কথাটা মনে পড়তেই ব্যাগটা রেখে দ্রুত ছাদের দিকে এগিয়ে গেল। যা ভেবেছিল তাই, ছাদের পাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ধীর পায়ে দৃষ্টির দিকে এগিয়ে গেল শুভ। তুমি আজকে হসপিটালে গেছিলে? আচমকা পরিচিত গলার আওয়াজটা শুনে পিছন ঘুরে তাকিয়ে দেখল শুভ দাঁড়িয়ে। ওর দিকে তাকাতেই চোখের জলটা কষ্ট করে লুকিয়ে নেওয়ার চেষ্টা করলো। গেছিলে যখন একবার দেখা করে আসাটা উচিত ছিল। আমি তো তোমার সঙ্গে দেখা করতেই গেছিলাম, কিন্তু তুমি তো তখন অন্য কাজে অন্য কারোর সঙ্গে ব্যস্ত ছিলাম। কথাটা মনে আসলেও মুখে বলার সাহস হলো না দৃষ্টির, তাই চুপচাপ নিজের জায়গা থেকে সরে গিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। এই মুহূর্তে শুভ আটকে দিল দৃষ্টিকে। দৃষ্টির একটা হাত বেশ শক্ত করেই ধরে নিলাম। আমি তোমাকে একটা প্রশ্ন করেছি দৃষ্টি এখনও কিছু না বলে শুভর দিক থেকে চোখটা সরিয়ে উল্টো দিকে তাকালেও এই মুহূর্তে রাগটা যেন শুভর মাথায় চড়ে বসলো। এক ধাক্কায় দৃষ্টিকে নিজের অনেকটা কাছে নিয়ে এলো। তারপর দাঁতে দাঁত চেপে কঠিন গলায় নিজের হয়ে কয়েকটা কথা বলল শুভ। সবসময় নিজের মতন করে ভেবে নেওয়াটা বন্ধ করো। আমি জানি তুমি হয়তো চন্দ্রিমাকে দেখেছ আমার কেবিনে, আর ওকে দেখেই তুমি এদিক ওদিক কিছু না ভেবে চলে এসেছো। শুধু তাই নয়, নিজের এই বেসলেস ভাবনার উপর ভিত্তি করে আমাকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছো। একটা সম্পর্ক দুতরফের বোঝাপড়াতেই তৈরি হয় দৃষ্টি। একা একা ভেবে নিয়ে কোনো সম্পর্কের সমীকরণটাকে বিচার করা মনে হয় না ঠিক হবে। পারলে আমার কথাটা ভেবো। কথাটা বলেই আর 1 মিনিটও দাঁড়ালো না শুভ। দৃষ্টিকে ছেড়ে দিয়ে ওকে একলা রেখে নেমে এলো ছাদটা থেকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর গল্পটি খুব শীঘ্রই শেষ হবে। আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।